শুরু করছি এখন প্রকাশ সঙ্গে আছি আসাদুজ্জামান এজি। আজকে আমরা আলাপ করতে চাই জুলাইয়ের ভাগশেষ প্রসঙ্গে। সেই প্রসঙ্গে আলাপে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, রয়েছেন ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব এনসিপি, এবং সেই সঙ্গে রয়েছেন সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট। তিনজনকে স্বাগত আমাদের এই আজকের আলাপে এবং আজকের এই আয়োজনে। ঐক্যমত্য কমিশন, সেই সঙ্গে জুলাই সনদ নিয়ে মূলত আমরা একটু আলাপ করতে চাই। শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা যেটি জানলাম 14টি বিষয়ে এখনো পর্যন্ত ঐক্যমত্যে পৌঁছেছে বলে জানিয়েছে কমিশন, এবং সেই সঙ্গে বলা হচ্ছে যে এসব বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে এবং আগামীকাল জুলাই সনদের ঐক্যমত্য বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে আশা কমিশনের। এখন যে প্রশ্নটি এসে যায় সেটি হচ্ছে এনসিপির যে সদস্য সচিব আক্তার হোসেন, তার একটি বক্তব্য আজকে আমরা পেলাম এই জুলাই সনদ ইস্যুতে। জুলাই সনদের খসড়া উপস্থাপন করা হয়েছে, যা নিয়ে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। এটি তার বিকেলের বক্তব্য। তো 2 বছরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টিতে ফাঁকিবাজির বিষয় রয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। এই সময় তিনি আরও বলেছেন যে অকার্যকর জুলাই সনদ চাই না, সাথে সাথে সেটি বাস্তবায়নযোগ্য একটি জুলাই সনদ চাই। এতদিন ঐক্যমত্য কমিশনের দফায় দফায় আলোচনার পরে ঐক্যমত্য কমিশন যেটি প্রস্তুত করলো সেটিকে কার্যকর বা গ্রহণযোগ্য বলে কেন এনসিপির কাছে মনে হচ্ছে না? ফাঁকিবাজির বিষয়টি আসলে কি? আলাপটা শুরু করতে চাই ফরিদুল হক আপনাকে দিয়ে। জি, ধন্যবাদ আপনাকে। আমার সম্মানিত দুজন শ্রদ্ধেয় সহ-আলোচক, তাদেরকে শুভেচ্ছা, দর্শকদেরকে শুভেচ্ছা। এইখানে ব্যাপারটা যেটা হয়েছে, জুলাই সনদ যেটা প্রথমে যে 6টা সংস্কার কমিশন করা হয়েছিল, সেই 6টা সংস্কার কমিশনের জিস দিয়ে 166টা প্রস্তাব সংস্কার প্রস্তাব রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছিল। এটার পাশাপাশি আরেকটা কাজ করা হয়েছিল যে এই সংস্কারগুলো, যে প্রস্তাবগুলো করা হলো, এইগুলো কিভাবে বাস্তবায়ন হবে এর জন্য 6টা ধাপের কথা বলা হয়, 6টা পদ্ধতির কথা বলা হয়েছিল, বাস্তবায়নের পদ্ধতি। এবং আমরা শুরু থেকেই জানতাম যে সংস্কার প্রস্তাবগুলো এটার আলোচনা একটা জায়গায় আসলে দেন হচ্ছে কোন প্রক্রিয়া এটা বাস্তবায়ন হবে সেই আলোচনাটা আমরা শুরু করব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এটা প্রথম এই জিনিসটা ব্রেক হয় হচ্ছে গিয়া প্রফেসর ইউনূসের মাধ্যমেই, প্রধান উপদেষ্টার মাধ্যমেই। উনি ঈদের আগে, কোরবানি ঈদের আগে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেন, সেই ভাষণের মধ্যে উনি বলেন যে পরবর্তী সংসদে আপনারা এটা বাস্তবায়ন করে নেবেন, জাতিকে উনি বলেন পরবর্তী সংসদে। এখন এটা পরবর্তী সংসদে বাস্তবায়ন করে নেওয়ার যে পদ্ধতি, এটা কিন্তু 6টার মধ্যে একটা পদ্ধতি, আরও বাকি 5টা পদ্ধতি কিন্তু ছিল, সেগুলো নিয়ে কোনো আলাপই কিংবা ঐক্যমত কমিশন তখন সেখানে যায়নি। ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্বের আলাপ শুরু হয়েছে তো ঈদের পরে, দ্বিতীয় পর্বের আলাপ শুরু হয়েছে ঈদের পরে। প্রথম পর্বে 166র মধ্যে 146টা সবাই মোটা দাগে একমত হয়েছে, 20টা নিয়ে কিন্তু আসলে দ্বিতীয় পর্বের আলাপ শুরু হয়েছে। 20টা নিয়ে আজকে 14 নম্বর। 14র মধ্যে আমি জানি না লাস্ট 2টা কোনটা এসেছে, একটা সম্ভবত নারী আসন সংক্রান্ত। সেখানেও আমি যতদূর জানলাম, নিউজে যতটুকু জানলাম যে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছেন। এর আগেও আর্টিকেল 70 এবং হচ্ছে যে কি বলে প্রাইম মিনিস্টার, দলীয় প্রধান এবং প্রাইম মিনিস্টার একই ব্যক্তি থাকতে পারবেন কিনা সেই প্রশ্নে ওনাদের আছে, নোট অফ ডিসেন্ট আছে। তো প্রশ্নটা হচ্ছে যে সংস্কারের যে মৌলিক যে জায়গাগুলো, যে 20টা, এই মৌলিক জায়গাগুলোর ভেতরে এখনও খুবই গুরুত্বপূর্ণ 2টা পয়েন্টে এখন ঐক্যমত হয়নি। সেটা হচ্ছে উচ্চকক্ষ কীভাবে গঠিত হবে, উচ্চকক্ষ কি পিয়ারে গঠিত হবে নাকি আগের মতো করে সংসদীয় আসনের প্রপোর্শনে গঠিত হবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়ে গেছে। আর একটা পয়েন্ট হচ্ছে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো, এটা নিয়োগ কিভাবে হবে। এই প্রসঙ্গে গতকালকে অথবা পরশুদিন বিএনপি ওয়ার্কআউটও করেছে, তারা এই প্রসঙ্গগুলো আলোচনা করেননি। কিন্তু এই 2টা ক্ষমতার ভারসাম্য তৈরি করার জন্য খুবই বেসিক জায়গা, এই 2টার একটা ঐক্যমতে আসতে হবে। হোয়াটএভার, আমরা ধরে নিই যে এটা আমরা একটা জায়গাতে আসতে পারবো, কিন্তু প্রশ্নটা যেই জায়গাতে এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে খসড়াটা প্রথমে দিয়েছে গতকালকে অথবা পরশুদিন, সেটাতে কি সংস্কার আমরা প্রস্তাবগুলোতে একমত হয়েছি সেটা দেয়নি, কিন্তু কি প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে সেটা দিয়ে দিচ্ছে, সেটা নিয়ে আপত্তি সেটা দিয়ে দিচ্ছে। কিন্তু প্রক্রিয়া, এই 6টা পদ্ধতির কোন প্রক্রিয়ায় আমরা কোনটা কিভাবে বাস্তবায়ন করবো এটা নিয়ে ঐক্যমত কমিশনের কোনো আলোচনাই হয়নি, আলোচনা ছাড়াই এটা দিয়ে দিচ্ছে। তো এইটা আসলে ধরেন এক একটা সংস্কারের বাস্তবায়নের পদ্ধতি এক এক রকম, এটা ঠিক আছে, কিন্তু এইবারের যে জায়গাটা, যে মৌলিক সংস্কারের যে প্রশ্ন,
মৌলিক সংস্কার তো সংবিধানের ক্ষমতা কাঠামো সংস্কারের প্রশ্ন আছে এখানে, সংবিধানের আমরা একটা একটু স্পেসিফিক করি, সেটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের 2 বছরের মধ্যে যেই বিষয়গুলোতে জুলাই সনদে অন্তর্ভুক্ত থাকবে সেগুলো সেই সরকার এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে। মানে সনদের এই মূল বিষয়টি নিয়ে তো আপত্তি আপনাদের। জি, মানে যেই সরকার আগামী নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসবে তার উপর কি আস্থা রাখতে পারছেন না আপনারা? এটা আস্থার প্রশ্ন না। তাহলে কি প্রশ্ন হচ্ছে যে আপনার বাংলাদেশের যে সাংবিধানিক কাঠামো, এই সাংবিধানিক কাঠামোর ভেতরে আমাদেরকে অন্তত 2টা গণ অভ্যুত্থান করতে হয়েছে, যেটা হচ্ছে গণ অভ্যুত্থান। এর ভেতরে সামরিক কূপ হয়েছে কয়েকটা। তার মানে যে এইখানে হচ্ছে যে এই সংবিধানের কাঠামোর মধ্যে প্রবলেম আছে। এই প্রবলেমগুলোকে চিহ্নিত করা হয়েছে গত কয়েক বছর ধরে বিভিন্ন পর্যায়ে আলোচনা সমালোচনা করতে করতে লেখালেখি করতে করতে একটা জায়গাতে এসেছে। এবং এখন দেখেন যে ধরেন আপনি পার্লামেন্টে এই উচ্চকক্ষ করবেন, উচ্চকক্ষ তো সংবিধানের মৌলিক কাঠামোর সাথে সাংঘর্ষিক। এখন এইটাকে যদি আপনি পার্লামেন্টে 2/3 মেজরিটি দিয়ে সংশোধনী করেন, পরবর্তীতে কেউ একজন আদালতে যেতে পারবে। মানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা যেটা জনগণের আন্দোলনে 2 বছরের মধ্যে এগুলো মানে সরকারের মাধ্যমে যদি বাস্তবায়ন আপনারা না চান তাহলে কিভাবে বাস্তবায়ন চান? এইটা বাস্তবায়ন করার জন্য আমরা এটা বলেছি খুব সিম্পল। আমরা বলেছিলাম গণপরিষদের কথা, যে গণপরিষদ, কারণ এটা সংবিধানের মৌলিক কাঠামোকে সংস্কার করা হচ্ছে, প্রায় সংবিধানটা একটা নতুন সংবিধান হচ্ছে। এটা গণপরিষদের মাধ্যমে এটা বাস্তবায়ন করা সম্ভব। এখন যে জায়গায় এসে বাংলাদেশ দাঁড়িয়েছে, এখন এত বেশি মানে হয়েছে এইখানে ধরেন মানে অনেক বিতর্কের পরেও এসে কি গণপরিষদের মাধ্যমে এটি বাস্তবায়ন অনেক বিতর্কের পরেও ধরেন বাংলাদেশের সব মানুষের প্রতিনিধিত্ব না থাকলেও অন্তত রাজনৈতিক দলগুলো যে ঐক্যমত কমিশনে বসেছে এখানে বেশিরভাগ মানুষের প্রতিনিধিত্ব আছে। এইখানে যে আলোচনা হচ্ছে এটাকে আপনি এক ধরনের মনে করেন যে গণপরিষদ ধরতে পারেন, কিন্তু এইটা ম্যান্ডেটটা কে দিবে? ম্যান্ডেটটা তো আপনার জনগণের কাছে যেতে হবে। এই যে জুলাই সনদ আপনি বাস্তবায়ন করবেন, এটার ম্যান্ডেটটা জনগণের কাছে যেতে হবে। তার মানে অবশ্যই এটাকে গণভোটে যেতে হবে। মানে নির্বাচিত পার্লামেন্ট কিংবা নির্বাচিত সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে না, জুলাই সনদের ভিত্তিতে পরবর্তী নির্বাচন হতে হবে। আচ্ছা, তাহলে দ্যাটস দ্য পয়েন্ট। জি, ডক্টর আসাদুজ্জামান নিপনের কাছে যে গণভোটের মাধ্যমে কি তাহলে এই জুলাই সনদের যেসব বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে তা বাস্তবায়ন করতে হবে বলে আপনারা মনে করেন কিনা, এই বিষয় নিয়ে আরেকটু যুক্ত করে দিই। জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আজকে যেটি বলেছেন যে জুলাই সনদের আইনগত ভিত্তি না থাকলে এটি শুধু একটি প্রতীকী দলিল হয়ে থাকবে, তাতে জামাত সই করবে না, কারণ এর বাস্তব কোনো মূল্য নেই, তাতে সই করলে কোনো লাভ হবে না। আইনগত ভিত্তি না থাকলে পরের সরকার বিএনপি ক্ষমতায় এটি বাস্তবায়ন করবে না। এটি কি এক ধরনের অবিশ্বাসের জায়গা থেকেই কি এনসিপি জামায়াতের এমন অবস্থান কিনা সেটিও শুনবো আপনার হতে পারে। সেটা তো মানে তাদের নিজস্ব অবস্থা, দৃষ্টিভঙ্গি তো হতেই পারে। এই ব্যাপারে আমি তো তাদের মনের অবস্থা আমি বলতে পারবো না। তাদের আমি অফিসিয়াল অবস্থান যেটা জানি সেটি বলতে চাই। এখন কথা হচ্ছে যে আপনি মানে অনেক কথাই তো এখন আলোচনা হচ্ছে, গণপরিষদ আলোচনা হচ্ছে, নানান কিছু আলোচনা হচ্ছে। তো শুরুতেই তো মানে ভেজালটা বেঁধে আছে। সেটা কেন বেঁধে আছে, কেন করতে পারেনি বা হয়নি, সেটা অন্য বিতর্ক। সে বিতর্ক করেও সমাধানও করা যাবে না। 8 তারিখে যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার যখন শপথ গ্রহণ করলো, তো আমি অনেক আইনি ব্যাখ্যা জানি, সেই ব্যাখ্যা আমি প্রকাশ্যে বলবো না, খুব ক্লিয়ার। এটা আমার অবস্থান নয়, এটা আমার ব্যক্তিগতভাবে আমি বলবো না, আমি জানি। তো 8 তারিখে যে সরকারটি শপথ নিল, কি শপথ নিল? সংবিধান প্রোটেক্ট করার জন্য, সংবিধান আফোল্ড করার জন্য। তার মানে এক্সিস্টিং যে সংবিধানটা আছে সে সংবিধানটাকে সংরক্ষণ করা, সুরক্ষা দেওয়া এবং এটাকে ঊর্ধ্বে তুলে ধরা, সোজা কথা। মানে এটাকে অবমূল্যায়ন বা মর্যাদাহানি না হয়, এই তো বিষয়টা। ওটা করতে গেলেন কেন? ওগুলোর ওই এখন যে আইনগত ভিত্তি খুঁজছেন, আইনগত ভিত্তিতে সংবিধান, বর্তমান সংবিধান আলোকিত আইনগত ভিত্তি পাওয়ার কোনো সুযোগ নাই। ক্লিয়ার? তাহলে এই বিষয়গুলো আগে মাথায় রাখা উচিত ছিল। মাথায় রেখে আপনি শেখ হাসিনার নিয়োজিত রাষ্ট্রপতির কাছে শপথ পড়তে গেলেন কেন? মানে আপনি সব কিছু সংবিধান ফলো করেছেন। আপনার সংবিধান ফলো করতে যেহেতু সংবিধানে নেই, কি বল, অন্তর্বর্তীকালীন সরকারের বিধি ব্যবস্থা নাই, এটার জন্য আপনি উচ্চ আদালতে রেফারেন্স এনেছেন। রেফারেন্স আনতে যে বিলম্ব ঘটেছে, বিলম্বের জন্য 8টার শপথ রাত 10টার শপথ হয়েছে। আমি তো সেখানে উপস্থিত ছিলাম। এগুলো ফ্যাক্ট। এগুলোর জন্যই কি বিএনপি আইনগত ভিত্তির পক্ষে থাকছে না? বিএনপি তো আইনগত ভিত্তির পক্ষে থাকতে চায়।
সেটা তো আপনি আপনার একটা হচ্ছে যেমন মনে করেন জাস্টিস শাহাবুদ্দিন, আজকে আমরা সকালবেলা একটা আলোচনায় ছিলাম সৌরভ ভাই সহ। তো সেটা হচ্ছে যে আপনার জাস্টিস শাহাবুদ্দিনের সাথে একটা আমাদের তৎকালীন 1991-এ আমাদের একটা সমঝোতা ছিল, মৌখিক সমঝোতা ছিল, কিন্তু আইনগত ভিত্তি ছিল না। এটা জেন্টলম্যান এগ্রিমেন্ট ছিল যে জাতির সংকট থেকে উত্তরণ করার জন্য আমরা একজন নির্দলীয় নিরপেক্ষ ব্যক্তি খুঁজছিলাম, এবং সবাই আমরা একমত পোষণ করেছিলাম যে হাইকোর্টের সিটিং যিনি চিফ জাস্টিস আছেন তিনি টাইম বিং একটা অন্তর্বর্তীকালীন সময়ে, তখন তো তত্ত্বাবধায়ক সরকার বিল তখনও তো পাস হয়নি, এটা সৌরভ ভাই খুব ক্যাটেগরিক্যালি ব্যাখ্যাও দিয়েছেন। তো ওই সময় তিনি উপরাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, উপরাষ্ট্রপতি হিসেবে বিচারপতি শাহাবুদ্দিনকে প্রেসিডেন্ট নিয়োগ দিয়েছেন, প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন, উনি অস্থায়ী রাষ্ট্রপতি হয়েছেন, মানে একেবারে পুরোটা সংবিধান ফলো করে। কিন্তু একটা মৌখিক সমঝোতা ছিল যে নির্বাচিত সরকার একটা তাকে মানে তার স্বপদে ফিরে যাওয়ার জন্য একটা প্যাসেজ ক্রিয়েট করে। জীবন ভাই, এখন তো মৌখিক মানে এই জেন্টলম্যান এগ্রিমেন্টে কেউ বিশ্বাস করছে তো সো হোয়াট, তা না করলে তো আমার কিছু করার নাই, আমাকে তো একটা ওয়ে আউটে যেতে হবে। এখন এবং তখনে কি আছে, তখনও তো মানুষ বিশ্বাস করেছে, বিশ্বাস করি তো আপনাকে বিশ্বাস করেই যেতে হবে। আপনি যদি মানুষকে যদি বাঘ মনে করেন, মানুষকে যদি পশু মনে করেন, তা মনে করার কোনো কারণে কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে। এখন যদি আপনি তো আমাকে বিশ্বাস করেছেন যে আপনার 10টার প্রোগ্রামে আমি 10টার মধ্যে উপস্থিত হব, এই বিশ্বাস তো আমার উপর আপনাকে রাখতে হয়েছে, উপায় নেই, তাই রাখতেই তো হবে আপনাকে। তো যাই হোক, আমরা সেই বিশ্বাস থেকে আমরা পরে এগ্রিমেন্ট মানে সংবিধানে আমরা বিষয়টি ইনকর্পোরেট করলাম, উনি আবার হাইকোর্টে মানে ফেরত গেলেন। এগুলো এই বিষয়টি নিয়ে, জুলাই সনদের বিষয়টি নিয়ে যদি আপনারা এনসিপি এবং জামাতের সঙ্গে একমত হন, তাহলে সমস্যাটা কোথায় হতে পারে? দ্বিমতের কি আছে? আমরা তো দ্বিমত কোনো বিষয়ে তো দ্বিমত করিনি। কোনটা দ্বিমত হলো? এই জায়গাটাতে দ্বিমত যে আইনগত ভিত্তির জায়গা থেকে যে রাষ্ট্রীয় কাঠামোর জায়গায় থাকতে যাচ্ছে, সেই আইনটা কে তৈরি করে দেবে? আমি কি আইন তৈরি করার জায়গায় আছি? এই কথাগুলো যখন আমরা বলি, আমরা কি একবারও ভাবছি যে কি বলছি? আমি কি ল মেকার? বিএনপি, জামাত এরা মানে যেগুলো অলরেডি নিবন্ধিত দল, তারা ইচ্ছা করলেই কি আপনার মানে একটা আইন তৈরি করে ফেলতে পারেন কি না? পারেন। প্রেসিডেন্ট একটা অর্ডিন্যান্স জারি করতে পারেন, প্রেসিডেন্টের অর্ডিন্যান্স জারি করার পরে ফের সেই কথা যে আবার তো সে সংসদে সে অর্ডিন্যান্স পাস করতে হবে। 111-এর গভর্নমেন্টের সময় সো মেনি অর্ডিন্যান্সেস কি প্রক্লেমড হলো, তাই না? তারপরে যে গভর্নমেন্ট আসলো, সেই গভর্নমেন্ট কি করলো? সবগুলো রক্ষা করেনি। মানে বিএনপি তো আইন তৈরি করবে না, বিএনপি দাবির সাথে একমত হতে পারে কিনা এইটাই বলতে পারে যে আইনগত ভিত্তি না, বলতে পারে যে পলিটিক্যাল পার্টিসগুলোর একটা প্লেজেস, একটা প্রতিশ্রুতি জাতির সামনে থাকা উচিত। আমি তো আর ওই বৈঠকগুলোতে যাই না, আই এম নট রিপ্রেজেন্টিং মাই পার্টি ইন মানে কি বলে যে মিটিংগুলো, সেখানে যেটা আলোচনা হতে পারতো পলিটিক্যাল পার্টিগুলো, যেটা অন্যরা হল, আমি আপনি বলতে চাচ্ছেন যে এটি বিশ্বাস করেই এগোতে হবে, আপনাকে এখানে আইনগত ভিত্তি যদি নাও থাকে। না, আমি আপনাকে বলছি, এখনো যে 12টি বা 14টি বিষয়ে একমত হয়েছে, তো সেটা তো মৌখিকই হয়েছে নাকি সেটা কোনো 500 টাকার স্ট্যাম্পের মধ্যে হয়েছে? তা তো হয় নাই। এটা তো নোটারাইজড হয় নাই, এটার জন্য সাব রেজিস্ট্রি অফিসের দলিলে কোনো চুক্তিপত্র হয় নাই। এগুলো তো ইনভ্যালিড, এগুলো ইনফ্যাকচুয়াস, এগুলো লাগে না। আপনি দায়িত্বশীল মানুষ হিসেবে, দায়িত্বশীল নেতা হিসেবে, দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আপনার একটা অবস্থান থাকে, ব্যক্তি হিসেবে, সংগঠন হিসেবে, নেতৃত্বের কাঠামোগতভাবে। আপনি যখন জাতির সামনে, মানুষের সামনে যখন আপনি প্রতিশ্রুতি দেন, আপনি যখন বলেন যে মাই পার্টি উইল ডু ইট, আমি যদি আপনাকে এইভাবে বলি, আমার পার্টির একটা প্রতিশ্রুতি আছে। যেমন আমরা বলেছি যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী, আমাদের 31 দফার মধ্যে বলেছি যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকবে, আমরা বলেছি 2 মেয়াদের বেশি থাকবেন ইত্যাদি ইত্যাদি। এখন আমার পার্টি যদি ক্ষমতায়, যদি আল্লাহর হুকুম থাকে, আমি বারবারই ভাবি বলি, আল্লাহর হুকুম যদি থাকে, পার্টি যদি ক্ষমতায় যায়, তখন যদি আমি এটা না করি, মানুষ আমাকে একেবারে কি বলে, আমাকে চোখে তুলে দেখাবে যে আপনি এটা করেনি। বিএনপি হচ্ছে সেই পার্টি, আবার আপনি একটু মনে করিয়ে দিই, বিএনপি হচ্ছে সেই পার্টি শুধু ওয়াদা না, ওয়াদার বাইরে যেও কাজ করে। কিরকম? 1991-এ যখন আমরা এটি শুনবো আপনার কাছ থেকে, আমি আমাকে একটু এইখানে শেষ না করলে এটা হবে না। 91 সালে আমরা যখন গভর্নমেন্ট ফর্ম করলাম, আমাদের নির্বাচন আগে আমাদের আদৌ কোনো প্রতিশ্রুতি ছিল না যে দেশের সরকার ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার পরিবর্তে এটা সংসদীয় ব্যবস্থা প্রবর্তিত হবে। এই ধরনের কোনো নির্বাচনী প্রতিশ্রুতি আমাদের ছিল না।
বাট আমরা যখন নির্বাচিত হলাম, যখন গভর্নমেন্ট গঠন করলাম, অপোজিশন, তখনকার অপোজিশন আমাদেরকে বললেন যে তাদের দলীয় একটা দাবি ছিল, তাদের দলের তরফ থেকে তারা সংসদীয় ব্যবস্থার পক্ষেই তাদের অবস্থান ছিল, এবং তারা সরকারকে আমাদের তখন আমরা যখন রুলিং পার্টি, তারা আমাদের সাথে কথা বললেন, বলার পরে আমাদের পার্টির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি অ্যাগ্রি করেছেন, তিনি বলতে হ্যাঁ ইয়েস গুড। তিনি তখন কোনো রাজনৈতিক চাপের মধ্যেই ছিলেন না, ইমিডিয়েট আপনার আফটার ফর্মিং দ্য গভর্নমেন্ট, তখন তো উনি কোনো চাপেও ছিলেন না। কিন্তু বিএনপি মনে করেছে যে ঠিক আছে, অপোজিশনকে অ্যাকোমোডেট করিয়ে আমরা কাজ করব। আমাদের পার্টির গৃহীত যে শাসন ব্যবস্থার যে নীতি, সেখান থেকে আমরা সরে এসে কিন্তু আমরা রেকর্ড আছে কথা দিয়ে কথা রাখা। শুধু তাই না, এমনকি যদি অন্যরা যদি চিন্তা ভাবনার সংখ্যা লঘিষ্ঠ হন, তার বক্তব্য যদি যুক্তিসঙ্গত হয়, তাহলে বিএনপি সেটা অ্যাকসেপ্ট করে। আমি আসবো আপনার কাছে, সৌরভ ভাই আপনার কাছে আসতে চাই। এখন সংস্কার প্রস্তাবগুলো কিভাবে বাস্তবায়ন হবে, কিভাবে আইনি ভিত্তি হবে, এখন সেটি দেখতে যাচ্ছে জামাত সহ কিছু দল সেটির আলাপ আবার শুরু করতে চাচ্ছে এই জায়গা থেকে, ঐকমত্য কমিশনের এই জায়গা থেকে। আইনগত ভিত্তি কিভাবে হতে পারে? যদি এনসিপি এবং জামাত যদি জুলাই সনদে সই না করে, তাহলে বিএনপি কি করবে, অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে? জামাত যেটি বলছে একটু যুক্ত করে দিই, যে আইনগত ভিত্তি দুভাবে হতে পারে। একটি তো অধ্যাদেশের মাধ্যমে, আরেকটি হতে পারে গণভোটের মাধ্যমে, যেটি আমরা শুনছিলাম ফরিদ ভাইয়ের কাছ থেকে। এখন পরবর্তী নির্বাচিত সরকার যদি আবার সেটি সংসদে অনুমোদনও না করে, তাহলেই বা কি করার থাকবে? অনেকগুলো প্রশ্ন এসে যায়। সৌরভ ভাই। ধন্যবাদ। আমার দুই সহ আলোচককে শুভেচ্ছা। গণতন্ত্র কার্যকর হয় পারস্পরিক আস্থা বিশ্বাসের ভিত্তিতে। আমরা 53 বছরে সরকারি দল, বিরোধী দল বা রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে আস্থা বিশ্বাস তৈরি করতে পারিনি। আমরা একসঙ্গে আন্দোলন করি, কিন্তু একসঙ্গে গণতন্ত্র চর্চা করি না। আমরা একসঙ্গে আন্দোলনে জয়ী হই, কিন্তু জয় ধরে রাখতে পারি না পারস্পরিক অবিশ্বাস, সন্দেহ কারণে। এবং এটি এখন তো প্রায় 1 বছর হয়ে যাচ্ছে। 1 বছরের ঘটনা প্রবাহ কিন্তু সেদিকেই নিয়ে যাচ্ছে। আজকে যদি নতুন করে এই প্রশ্ন আসে যে সনদে সই করব কি করব না, তাহলে কিন্তু মানুষের মনে এই সন্দেহ জাগবে যে তাহলে এত পণ্ডশ্রম কেন হলো, এতদিন কি আলোচনা হলো, এতগুলো বিষয়ে ঐকমত্য হওয়ার ফল কি হলো। সুতরাং আমি মনে করি রাজনৈতিক পক্ষগুলোরই, তারাই এই সরকার গঠনে মুখ্য ভূমিকা পালন করেছে, তারাই এই সরকারকে সমর্থন করেছে এই কমিশন গঠনে। এবং এনসিপির নেতারা তো কমিশনের সবগুলোকে কেনা যায় না, কিন্তু পুরোটাই ফরিদ ভাই, সব কমিশনে একজন করে সদস্য ছিলেন এনসিপির না, বৈষম্যবিরোধী ছাত্র, বৈষম্যবিরোধী দলের ছিল, বিভিন্ন দলের প্রতিনিধি ছিল। বিভিন্ন দলের ছিল না, অন্য কোনো দলের ছিল না। ধরেন সংবিধান সংস্কার কমিশনে ফিরোজ আহমেদ ছিলেন, গণসংহতি আন্দোলনে। আচ্ছা, উনি একজন ইন্ডিভিজুয়াল। আচ্ছা, জাহিদুর রহমান এখন কিন্তু কোনো দল করেন না। আচ্ছা, ছাত্র, কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা অনেকগুলো কমিশনে ছিলেন, সেটাও কিন্তু একটা প্রশ্ন তখন উঠেছিল। আচ্ছা, যাই হোক, সেটা যেহেতু তারা এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, তাদের এখন কি সেই সময় আছে আবার নতুন করে এখন নতুন করে আলোচনা? সে কারণেই আমি বলছি নতুন করে আলোচনার সুযোগ নেই। আমরা যেখানে এসেছি, যে যতটুকু ঐকমত্য হয়েছে তার ভিত্তিতেই কিন্তু সামনে এগোতে হবে। মূল লক্ষ্য নির্বাচনটি করতে হবে। নির্বাচনের পর সংশয় সন্দেহটা এ কারণে যে কে কোনটা দাবি পূরণ করলো বা কে কোন একমত হলো, দ্বিমত হলো, তার চেয়েও বড় আমরা দেখছি রাজনৈতিক পক্ষগুলো দেখছে যে একটা পক্ষ ক্ষমতায় যাচ্ছে নির্বাচনের পর, আর একটা পক্ষ ক্ষমতার বাইরে থাকছে। এই ক্ষমতার বাইরে থাকা এবং ক্ষমতায় যাওয়া, এটাই হচ্ছে মূল দ্বন্দ্বের কারণ। এখানেই পারস্পরিক অবিশ্বাস, এবং অবিশ্বাসের যে ভিত্তি নেই তা আমি বলবো না, কারণ গত 53 বছরের যারা ক্ষমতায় গিয়েছে তারা এই প্রতিশ্রুতি রক্ষা করেনি। আবার যারা ক্ষমতায় যেতে পারেনি পরদিন থেকে রাজপথ গরম করেছে। এখান থেকে বোধহয় বেরিয়ে আসা দরকার। এত আলোচনা হলো, আমার মনে হয় যে এটা তো ইতিবাচকই। এই রাজনৈতিক দলগুলো
ডানপন্থী আছে, বামপন্থী আছে, সৌরভ ভাই, মধ্যপন্থী আপনি তো আছে। খুব আশা প্রত্যাশার কথা বলছেন, কিন্তু গেল 3-4 দিনে যদি আমরা দেখি মানে জামাত এবং এনসিপির যারা নেতৃবৃন্দ তারা যেভাবে কথা বলছেন, তারা তো মনে হচ্ছে না এই জায়গা থেকে সরবেন, তারা সই করতে চাচ্ছেন না জুলাই সনদে। না, সরবে কিনা এটা শেষ মুহূর্ত না জানি না আমরা, একটা এখনো পর্যন্ত মনে হচ্ছে না, সরবেন না। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতির বক্তব্য থেকে আমরা যেটা উপলব্ধি করছি সেটা হচ্ছে এই সবার মতামতের ভিত্তিতে অথবা মতামতের বাইরে যেও সরকার একটি সিদ্ধান্ত দিয়ে দেবে। তাতে কারো আপত্তি থাকবে, কারো মৃদু আপত্তি থাকবে, কারো সমর্থন থাকবে। এখন সেটি মৃদু আপত্তিটা কতটা প্রবল হবে বা আপত্তিটা কতটা প্রবল হবে, সমর্থনটা কত প্রবল হবে, তার উপর নির্ভর করবে ভবিষ্যতের নির্বাচনটি কিভাবে হবে। আমরা এই কারিগরি বিষয় নিয়ে আলোচনা করছি, কিন্তু মাঠের চিত্রটা কিন্তু আরও ভয়াবহ। হ্যাঁ, বর্তমান সরকার দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারের নিষ্ক্রিয়তা, সরকারের দ্বিচারিতা, সরকারের সিদ্ধান্তহীনতা যে পরিস্থিতি তৈরি করছে এবং তৈরি করতে যাচ্ছে, সরকার বললেন যে আগামী 11 দিন সারা দেশে সতর্ক অবস্থা থাকবে। একটা ভয়াবহ অবস্থা, মানুষের মধ্যে উদ্বেগ। এবং আমাদের কাছে মানে সংবাদকর্মীদের কাছে জিজ্ঞেস করছি কী হতে যাচ্ছে। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন না, এটা ডিএমপির, এটা ঢাকার মধ্যে সীমাবদ্ধ, এটা বাইরে কিছু হবে না। এই যে সরকার বারবার সিদ্ধান্ত পরিবর্তন করে, সুতরাং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংশয়, সন্দেহ, এটাও অনেকটা সিদ্ধান্ত কারণ। পরিবর্তন তা সৌরভ ভাই, আমরা দেখি আমাদের সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তারা স্ট্যাটাস দিয়েও সেগুলো পরিবর্তন করেন প্রায়। আমরা একটু বিরতি নিয়ে ফিরে আসি, তাহলে বাকি আলাপের সুযোগ তৈরি হবে। শেষ মুহূর্ত পর্যন্ত সরকারের উপর আস্থা রাখতে চাই যে তারা একটা নির্বাচন করতে পারবে। আর বলছিলেন করতে পারবেন কিনা, সেই সংশয় কিন্তু থেকে যাচ্ছে। সেটি নিয়ে আলাপ রয়েছে বলছি, যদি সব দল একমত হয় সেটাই অধ্যাদেশের মাধ্যমে একটা সিদ্ধান্তে আসা যেতে পারে। কিন্তু এই মুহূর্তে যদি গণভোটের প্রশ্ন আসে, এটি সেই জায়গায় বোধহয় এখন আমরা প্রস্তুত নই, আমরা সেটা মনে হয় বোঝাই যাচ্ছে আলাপের মানবে না। কারণ গণভোটের এখন প্রস্তাব হলো তাহলে নির্বাচনকে আরো পিছিয়ে দেওয়া। আচ্ছা, ফরিদুল হক ভাই সুযোগ চাচ্ছেন, একটা বিরতির সময় হয়েছে, যে একটু বিরতি নিয়ে ফিরে আসি। ফরিদুল হক ভাই ফিরে আসি, শুনবো বিস্তারিত আপনার কাছ থেকে। একটা বিরতি নিয়ে ফেরত আসছি আবার আলাপে। বিরতির পর আবারও ফিরে এলাম। এখন প্রকাশের জুলাইয়ের ভাগশেষ প্রসঙ্গে আলাপ করছিলাম আমরা। ফরিদুল হক, আপনার কাছে আসতে চাই, মানে গণভোটের করে এই যেগুলো আমরা একমত হলাম সংস্কার করার জন্য ঐকমত্য কমিশনে, সেটি করার মতো অবস্থায় আমরা নেই, এমনই মতামত পাওয়া যাচ্ছে। সেখানে এনসিপি, জামাত কেন এরকম অবস্থানে থাকছে বা থাকতে চাইছে, সই করবে না আইনগত ভিত্তি না হলে? আচ্ছা, এখানে আইনগত ভিত্তিতে ধরেন ব্যাপারটা হচ্ছে যে গণভোট এটা আসলে জনগণের ম্যান্ডেটের প্রশ্ন। মানে ধরেন এই ঐকমত্য কমিশনে যারা আলাপ করলেন কিংবা যারা এই আলাপের মধ্যে ছিলেন শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি, কিন্তু বাংলাদেশ কি শুধুমাত্র রাজনৈতিক দল যারা তারাই বাংলাদেশের মানুষ, কিংবা তারা কি সব মানুষকে প্রতিনিধিত্ব করে? আমাদের বিভিন্ন জাতি, গোষ্ঠী, ধর্ম, বর্ণের আলাদা আলাদা যুক্ত এই যে ঐকমত্য কমিশনে যে আলাপ হচ্ছে, সেখানে তো রাজনৈতিক দলগুলো কি আছে? সেখানে কি বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষের কি প্রতিনিধিত্ব রয়েছে? আমি এটাই বলছি। এই যে ছাত্র জনতার অভ্যুত্থানের কথা বলে, ছাত্র জনতার কি প্রতিনিধিত্ব রয়েছে? এটাই প্রশ্নটাই হচ্ছে এখানে। তো এই প্রতিনিধিত্ব যেহেতু নেই, তাহলে আপনি জনগণের কাছ থেকে এটা ম্যান্ডেট কিভাবে নেবেন? ম্যান্ডেট নেওয়ার একমাত্র পদ্ধতি হচ্ছে জনগণের কাছে সরাসরি রেফারেন্ডামে চলে যাওয়া। আমরা সেটার কথাই বলছি। এটাই প্রশ্ন, যে সব মানুষের প্রতিনিধিত্ব এখানে নেই। হয়তো বা বেশিরভাগ মানুষের প্রতিনিধিত্ব আছে, কিন্তু সব মানুষের প্রতিনিধিত্ব নেই, যেটা থাকা উচিত ছিল। থাকতে পারলে, বা এটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি যে এখানে এই যেভাবে এটা হচ্ছে, যে ধরেন এটা তো টাইপ অফ গণপরিষদ, আমরা হয়তো বা নির্বাচিত গণপরিষদ করিনি, কিন্তু আসলে এই একরকম ম্যান্ডেট এই রাজনৈতিক দলগুলোর উপরে ছিল, কারণ প্রত্যেকে তারা গণঅভ্যুত্থানের অংশ। আরেকটি প্রশ্ন এসে যায়, এত দফায় দফায় আলোচনা হলো ঐকমত্য কমিশন, একদম শেষ পর্যায়ে এসে যখন চূড়ান্ত খসড়া হয়ে যাওয়ার কথা, সেই জায়গায় এসে মানে এই সই করা না করার প্রশ্নে আমরা না, এইটা তো আমাদের প্রশ্ন না। আমাদের প্রশ্ন আমি প্রথমেই কিন্তু আমি বলেছি যে 166টা পয়েন্ট দিয়ে যে প্রস্তাব পাঠানো হয়েছে, যে প্রস্তাবের সাথে 6টা ধাপের কথা বর্ণনা করা হচ্ছে, যেটা ঐকমত্য কমিশন করেছে। এবং আপনি খেয়াল করেন ঐকমত্য কমিশনের সভাপতি কিন্তু প্রফেসর ইউনূস হিমসেলফ।
উনি প্রথমে এটা ব্রেক করলেন। আমাকে বলতে খুব দুঃখ লাগতেছে, খুব দুঃখজনক এই এটা। বিষয়গুলো নিয়ে আপনারা আলাপ করেছিলেন ডক্টর? এই পর্যায়ে তো যায় নাই। আমরা তো আসলে সংস্কার প্রস্তাবগুলো ঐক্যমতের পর্যায়ে আছে, আমরা তো ওই পর্যায়ে এখনো আমাদের মানে তো বাস্তবে আলাপ তো ওই পর্যায়ে যাওয়া হয়নি। ওই পর্যায়ে আলাপটাই তো শুরু। আপনি খেয়াল করে দেখেন যে উচ্চ কক্ষ কিংবা ধরেন আর্টিকেল 70 আলাপ গুরুত্বপূর্ণ জায়গাগুলো নিয়ে আমরা 3 দিন 4 দিনও আলাপ হয়েছে। এই ঘটনাগুলো ঘটেছে কিন্তু এই পর্যায়টাই যায় নাই। উনি প্রথমে বললেন হচ্ছে জাতির উদ্দেশ্যে ভাষণে পরবর্তী নির্বাচন, পরবর্তী লন্ডনে গিয়ে বলে দিলেন পরবর্তী সংসদ, আবার এখন এসে আমরা দেখলাম যে বলে দিচ্ছে যে 2 বছরের মধ্যে পরবর্তী সরকার এটা বাস্তবায়ন করবে। তাহলে এটা মানে এটার কি ভিত্তি দাঁড়াইলো? এটা মানে পরবর্তী সরকার আছে এটার কি ভিত্তি দাঁড়ালো? মানে গণ অভ্যুত্থান হওয়া মানে কি? কারেন্ট সিস্টেম, কারেন্ট সংবিধানের মধ্যে প্রবলেম আছে। আমি একেবারেই নেই, আপনারা একটা সিদ্ধান্ত নেবেন শেষ পর্যন্ত। আমি 30 সেকেন্ড একটা রেসপন্স করি। সেটা হচ্ছে যে ভাই যেটা বললেন, উনি অনেক সিনিয়র মানুষ, অনেক পুরনো রাজনীতিবিদ। আমি বেয়াদবি নেবেন না, আমি খুব বিনয়ের সাথে বলতেছি যে বর্তমান সংবিধানকে আপহোল্ড করার যে ব্যাপারটা উনি বললেন, এটার মাধ্যমে ধরেন মনে করেন যে এটাকে কন্টিনিউ করা, তাহলে বর্তমান সংবিধানে যে সংস্কারগুলো আনা হচ্ছে, এটা তো বর্তমান সংবিধানের মূলে আঘাত করা হবে। যদি আপনি এটাকে আপার হাউস করেন, এনসিসি টাইপ একটা প্রতিষ্ঠান কিংবা একটা আলাদা নিয়োগ বডি, যেটা তো 72 সংবিধানে নেই, তবে এটা তো কনফ্লিক্ট করবে। এবং আপনি খেয়াল করেন 72 সংবিধানে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল না। এই যুক্তি দিয়ে হাইকোর্ট কিন্তু এটাকে বাতিল করে দিয়েছিল, যেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জনগণের মানে আন্দোলনের ফসল, এবং এটা জনগণ রক্ত দিয়ে এটা আদায় করছে, এটা বাতিল করে দিয়েছিল। তাহলে এখন যে জুলাই সনদ আপনি পরবর্তীতে আমি ধরে নিলাম যে শতভাগ আপনি এটা পালন করবেন, শতভাগ আপনি এটা বাস্তবায়ন করবেন, পরবর্তীতে কোনো আদালতে যে এটা প্রশ্ন তোলার অবশ্যই সুযোগ থাকে যে এইটা 72 সংবিধানের মূলে আঘাত করছে। দ্যাটস ওয়ে আমাদেরকে ওই ঐক্যমতে আসতে হবে, যাতে করে এটা জনগণের ম্যান্ডেট যখন আসবে তখন এটা আদালতের প্রশ্ন না। মানে আমি এটা আবারও বলতে হচ্ছে আমাকে যে পরবর্তী নির্বাচন হবে জুলাই সনদের ভিত্তিতে। নির্বাচিত সরকার জুলাই সনদ পরিবর্তন করার রাখে না। যাচ্ছি ডক্টর আসাদুজ্জামান রিপন আপনার কাছে। সেটা হচ্ছে মানে যদি শেষ পর্যন্ত এনসিপি জামাত যদি সই করতে না চায় জুলাই সনদে, সেক্ষেত্রে বিএনপি মানে কি অবস্থান নেবে? আর যদি বিএনপি ক্ষমতায় গেলে যেসব সংস্কারে বিএনপি ঐক্যমত হয়েছে বাস্তবায়ন করবে, জুলাই সনদে যেগুলো লেখা থাকবে, মানে সেটি যে বিএনপি যে বাস্তবায়ন করবে সেটি কনভিন্স করার জন্য জামাত বিএনপিকে কনভিন্স করার জন্য বিএনপি কোনো উদ্যোগ নেবে কিনা বা ভাববে কিনা আশ্বস্ত করার জায়গায় কিছু করার আছে দল হিসাবে বিএনপি? আমি জানি না আপনার ক্যামেরাটা আমার এটা রিচ করবে কিনা, আমি জানি না। অত দূর বোধহয় আসবে না। এখানে একটা দৈনিক পত্রিকার একটা লিড নিউজ আছে, যেটা প্রবাবলি আগামীকালকের জন্য। তো এটা শিরোনাম হচ্ছে ক্যান দ্য ইন্টারিম গভর্নমেন্ট ডেলিভার অ্যান ইলেকশন? ক্যান দ্য ইন্টারিম গভর্নমেন্ট ডেলিভার অ্যান ইলেকশন? 8 কলামে একটা শীর্ষ সংবাদ, দ্য পিপল নামে একটা ইংরেজি দৈনিক পত্রিকার শিরোনাম হচ্ছে এটা। তো এই যে ফ্যাসাদ যেগুলো বাড়ছে, এই ফ্যাসাদগুলো নির্বাচন করার জন্য হচ্ছে না, খুব ক্লিয়ার। ওই সুখে থাকলে ভূতে কিলাই বলে একটা শব্দ আছে, মানে বাক্য আছে। আমি জানি না জাতি হিসেবে আমাদের ভূতের কিল খাওয়ার টাইম আসতেছে কিনা আমি জানি না। আমি খুব অ্যাফ্রেইড, কারণ আমাদের তো বয়স হয়ে গেছে। আমি আমার সময়তে লড়াইটা করেছি 80s-এ, এখন তো ওই 21শ শতাব্দীতে লড়াই করার সেই ধরনের শারীরিক সামর্থ্য আগের মতো থাকার কথা না। দেশীয় রাজনীতির সমীকরণ এবং ভূরাজনীতির সমীকরণের যে সংশ্লেষ, বাংলাদেশটাকে যারা সিরিয়া বানাতে চায়, খুব বড় মাপের সংকটের মধ্যে আছে, মানে সংকটের সূচনার মধ্যে আছি আমরা। কখন সংকটের মধ্যে পড়ব বলা যায় না। দরকার ছিল খুব দ্রুত একটা নির্বাচিত সরকারের কাছে দেশ পরিচালনার দায়িত্ব দিয়ে দেওয়া। সারা পৃথিবীতে আজকে আমরা একটা আলোচনায় ছিলাম, আমি ছিলাম, সৌরভেও ছিলেন। সারা পৃথিবীতে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। যে সরকারগুলো যারা যত দ্রুত এই ইন্টারিম গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট যত দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে একটি
নির্বাচিত সরকারের কাছে দেশ পরিচালনার দায়িত্ব দিতে পেরে তারা মোটামুটি সফল হয়েছে। 10 মাসের মধ্যে যারা করে, আর যারা তা করেনি তারা খুব অকার্যকর হয়ে পড়েছে। একেবারে নিকটবর্তী যদি দক্ষিণ এশীয় একটা দেশের কথা যদি ধরি, শ্রীলঙ্কার কথা যদি ধরি, যারা আমাদের কাছ থেকে প্রায় $1 মিলিয়ন সাহায্য নিয়েছিল তাদের সংকটকালে, সেই টাকাও তারা ফেরত দিয়েছে এবং সেখানে একটা লেফট ডমিনেটেড পার্টি জনগণের ভোটে, রিপন ভাই মানে আমরা জনগণের, আমি বলছি, আমি এইভাবেই বলছি, একটা ডেডলাইন তো আছে আপনাদের, জনগণের ভোটে, জনগণের ভোটে একটা নির্বাচিত সরকার এসে এবং জনগণ একটা বামপন্থা সরকার জনগণ বেছে নিয়েছে। আপনাকে তো বাংলাদেশে 73 সালের সংবিধানও খুব খারাপ সংবিধান ছিল না, ইমিডিয়েট আফটার ইন্ডিপেন্ডেন্স। আমরা সেই সরকারটাকেও আমরা দেখেছি একটা স্বৈরাচারী সরকার হিসেবে ওটা টার্ন নিল। সুতরাং সংবিধানে যত ভালো কথাই লেখা থাকুক না কেন, আপনার মানসিকতা যদি স্বৈরাচারী হয়ে যায়, যেটা আপনি মানে আমি বাইরে থেকে বদলাতে পারবো না, তবে এখনকার দিনে একটু ডিফিকাল্ট, শুধু নিউজ পেপার না, এখন সোশ্যাল মিডিয়া। আপনার যুক্তি ঠিক আছে রিপন ভাই, কিন্তু যদি নিয়ম কানুন আইনের বেড়াজালে যদি সেটিকে আটকানোর সুযোগ থাকে, তাহলে সেটি আমরা কেন করব না, বা কেন? আচ্ছা, আপনি বলেন তো, আমাদের প্রশাসন, এই যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের আর্মি, কোন জায়গায় আইনের মধ্যে লেখা ছিল, গোয়েন্দা সংস্থা কোন জায়গায় লেখা ছিল যে আপনি পিটাতে পারবেন, চোখ উপড়ে ফেলতে পারবেন, নখের মধ্যে সুই ঢুকাইতে পারবেন, ইলেকট্রিক শক দিতে পারবেন, আয়না ঘর বানাইতে পারবেন? এগুলো কিছু ছিল নাকি? তো বাট হয়েছে তো এটা নাকি? হয়নি। আপনি মানি ফ্লাইট করতে পারবেন, সংবিধানে ছিল, আপনি করেছেন তো। আমার দুঃখটা অন্য জায়গায়। আজকে যেই বিষয়টা নিয়ে আমি মানে কথা বলছি, গতকালকে আমার নিজের দলের মধ্যে নিজের দলের একটা সভা ছিল, আমার দলের আমার এক সহকর্মীর 5ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ছিল। তো যখন আমি অনেকগুলো প্রশ্ন তুললাম রিগার্ডিং সংস্কার রিফর্ম নিয়ে, তখন আমার মহাসচিব প্রকাশ্য মিটিংয়েই বললেন যে আমি অনেক নেতিবাচক কথা বলেছি রিগার্ডিং সংস্কার। এটা বিডি নিউজ আবার ওইভাবে নিউজটা ওইভাবে বিডি নিউজ পরিবেশন করেছে। ইয়েস, আমি কি বলেছিলাম জানেন? আমি বলেছিলাম যে বাংলাদেশে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য হলেই গণতন্ত্র নিশ্চিত হয় না, পিপল এম্পাওয়ার্ড হয় না। দুবার প্রধানমন্ত্রী হলে প্রধানমন্ত্রীর টাইম লিমিট যদি দুবারের মধ্যে লিমিট করে দেন, তাহলে আপনার পিপল এম্পাওয়ার্ড, শুধুমাত্র ওই কারণে পিপল এম্পাওয়ার্ড হয় না। আমি বলেছিলাম যে যদি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান যদি একই ব্যক্তি নাও হয়, তাও জনগণ এম্পাওয়ার্ড হয় না। জনগণ এম্পাওয়ার্ড হয় তখনই, জনগণ ক্ষমতায়িত হয় তখনই যখন জনগণ স্বাধীন ভোটে কাউকে বেছে নিতে পারে এবং জনগণের সেই ব্যবস্থা থাকবে, জনগণ তাকে আবার রিকলও করতে পারে। আনফর্চুনেটলি 10 মাসে সংস্কার নিয়ে প্রচুর কথা হয়েছে। একটা এমপি নির্বাচিত হওয়ার পরে যে নিজেদেরকে মোগল সম্রাট মনে করে, যারা একেবারে প্রান্তিক জায়গা বলতে আমি বুঝাচ্ছি মফস্বল এরিয়া থেকে একজন নির্বাচিত হয়ে আসলেন, তিনি যে এমপি হোস্টেলে উঠে এমপি রেসিডেন্স বানিয়ে ফেললেন, ওটার নাম হোস্টেল, কিন্তু ওটাকে বাসভবন বানিয়ে ফেলেছিল বিভিন্ন সময় আমাদের এমপি সাহেবরা। আমাদের এমপিরা নির্বাচনী এলাকায় যেতেন না। আমাদের চেয়ারম্যানরা সপ্তাহে দলের মধ্যে সংস্কার যেটি প্রয়োজন, আমি সেটা বলিনি। আমি সেটা বলিনি। আমি বলতে চেয়েছি যেটা হচ্ছে যে বাংলাদেশ স্থানীয় সরকারের কথা আপনি বলছেন, আপনি স্থানীয় সরকারি চেয়ারম্যানরা এলাকায় যায় না, তারা শুক্রবার দিন যায়, অনেক 2 সপ্তাহ পরে যায়, দাওয়াত খেতে যায়, তাদের বউ বাচ্চা ঢাকায় থাকে, শহরে থাকে, দে ডোন্ট গো। তাদের স্কুলগুলো চলছে কিনা, বাচ্চারা ড্রপ আউট হচ্ছে কিনা, টিচাররা স্কুলে ঠিক মতো আসছে কিনা, রেজাল্ট খারাপ হচ্ছে কিনা, দে ডোন্ট লুক অ্যাট এটা, তারা তাকায় না। উপজেলার চেয়ারম্যানগুলো বড় লোক মানুষ, কি বলে জানেন? আমি তো সরকারের কাছ থেকে টাকা নেই না, আমি গাড়ি নেই না, আমি বেতন নেই না। তা গাড়ির বেতন না নিয়ে উনি গভর্নমেন্টে ধরেন 1 লক্ষ টাকা করে বাঁচাই দিলেন, বছর 12 লক্ষ টাকা বাঁচান, কিন্তু ওনার সুপারভিশন না থাকার কারণে, এলাকায় না যাওয়ার কারণে, অফিস না করার কারণে বছরে কয়েক কোটি টাকা লস একটা উপজেলা চেয়ারম্যানের ফাংশন না করার কারণে। এই যে বেসিক জিনিসগুলো, যে এমপির যে এলাকায় নির্বাচিত হন তার নিজস্ব অফিস থাকতে হবে, এমপিকে এম্পাওয়ার্ড করার জন্য তাকে স্টাফ দিতে হবে, এমপি অধিবেশন শেষ হওয়ার পর নির্বাচিত এলাকায় ফেরত যাবে। রিপন ভাই দল থেকে শুরু করতে হবে, এটা দলের ব্যাপার না। এটা আপনি আবার বলছেন এটাকে দলের বলে আমাকে বলতে পারে আমার পার্টিকে যে তুমি পার্টির ভাইস চেয়ারম্যান আছো, তুমি ডিস্ট্রিক্টের মাদারীপুর যাবা, খুলনা যাবা, বরিশাল, দ্যাট আই এম গোয়িং। বাট আমি আই এম টকিং অ্যাবাউট আপনি যেহেতু যে সংস্কারগুলোর কথা বলছেন, সেই সংস্কারগুলো বলছেন প্রধানমন্ত্রী তো এমপিদের কালেকটিভ হিসেবে ভোটেতে প্রধানমন্ত্রী হবেন, প্রেসিডেন্ট হন, কমিটিগুলোকে আপনি এফেক্টিভ করবেন। সেই জায়গাগুলোতে মৌলিক সংস্কারের জায়গায়
এই সংস্কার কমিশন আদৌ মৌলিক সংস্কারের জায়গায় যায়নি। যেমন আপনি দেখবেন যে বিগত পার্লামেন্টের অনেক এমপির ইলিসিট রিলেশনশিপ নিয়ে মানে ওই যে ওই জিনিসগুলো- মানে ওই না জিনিসগুলো মানে ভাবেনি আমি আর কি। খুব স্পষ্ট ভাষায় বলছি, তাদের অনৈতিক সম্পর্ক, তাদের মোরাল টার্পিটিউড ইস্যুস নিয়ে মানে আপনার সোশ্যাল মানে আরো মিডিয়াতে অনেক জায়গায় কাজ করে উঠেছে। রিপন ভাই একটা বিরতি নিয়ে না আসুন। না আমি আমাকে এখানে শেষ একটু কথা বিরতি নিয়ে আসুন। বিরতি 30 দেন। সেকেন্ডের মধ্যে কি শেষ আমি 2 সেকেন্ডে শেষ করে দিই। এই ধরনের ঘটনা ওঠার পরে একটা পার্লামেন্টের এমপিকে আপনি ইমপিচ করেছেন, তাকে শাস্তি দিয়েছেন। আপনার 54 বছর পার্লামেন্টে একটা কি আপনার মানে কমিটি অন এথিক্স বলে কিছু ছিল না। আপনি বেসিক জায়গায় আপনি হাত দিচ্ছেন না। আপনি মনে করছেন প্রধানমন্ত্রী দলে কাঠামোগত এগুলো না সংস্কার হলে দেশকে মানে দেশ আপনার এবং রাষ্ট্রকে পরিবর্তন পিপলকে করে ফেলবে। এম্পাওয়ার করার জন্য আপনি কোনো সংস্কারের উদ্যোগই নেন। সেই উদ্যোগটি নিয়ে আসলে ভাবনার জায়গা রয়েছে। একটা বিরতির পর ফিরছি আবারও এখন প্রকাশে। বিরতির পর ফিরলাম এখন প্রকাশে। সৌরভ ভাই আপনার কাছে আসতে চাই, মানে গণভোট ইস্যুর কথা দিয়ে আলাপ করছিলাম আমরা। মানে বিএনপি কিন্তু একটি প্রস্তাব দিয়েছে, আমরা দেখেছি আজকে, তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে কোনো সরকার যেন পরিবর্তন করতে না পারে সেজন্য গণভোটের প্রস্তাব দিয়েছে বিএনপি। এখন প্রশ্ন যেটা এসে যায়, মানে যেই বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত হতে পারে না, অনেকে বলছেন নোট অফ ডিসিশন দিয়ে জুলাই সনদ ঘোষণা করে দিলে ক্ষতি কি, কিন্তু তাতে করে মানে সংকট কি কাটবে নাকি আরো ঘনীভূত হবে, অনেকে শঙ্কা। না, কাটবে কিনা এটা নির্ভর করবে রাজনৈতিক পক্ষগুলোর উপর। তাদের অবস্থান যদি হয় যে, যেমন বিএনপি একাধিকবার নোট অফ ডিসেন্ট দিয়েছে, আপত্তি জানিয়ে পরবর্তীকালে কিন্তু সে মূল বিষয়ে তারা কিন্তু আপত্তি করেনি। গতকাল পর্যন্ত আমাদের গতকাল বা পরশু পর্যন্ত ধারণা ছিল যে বিএনপি বেশি আপত্তি করছে এই ঐকমত্য কিন্তু কমিশনের পরিসংখ্যান তো বৈঠকে, সে কথা বলল না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিএনপির চেয়ে বেশি আপত্তি করছে এনসিপি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন। পরিসংখ্যান এক ধরনের এই তিন ধারা না বললে অন্তত 2 ধারার দলগুলো কাছাকাছি আসলো কিভাবে, সেটাও প্রশ্ন। কারণ জামাত ইসলামী বা ইসলামী আন্দোলনে তাদের পুরো রাষ্ট্র কাঠামো বা রাষ্ট্র চিন্তাটাই ভিন্ন। এনসিপি তো মধ্যপন্থী দল হিসেবেই নিজেদের দাবি করে, বিএনপিও মধ্যপন্থী দল। সেখানে বরং বিএনপি এবং এনসিপির মধ্যেই কিন্তু কর্মসম্পর্কটা সুদৃঢ় হওয়ার কথা। এখন ওই যে নির্বাচনের সবার সম্পর্কটা তৈরি হচ্ছে কিন্তু নির্বাচনের ফলাফলকে নির্বাচনকে সামনে রেখে, ক্ষমতায় যাওয়া না যাওয়া কি ক্ষমতায় হ্যাঁ যাওয়া না যাওয়া। আমি মনে করি যে এত বড় গণ অভ্যুত্থান হলো 12 মাস, মানে করে দিব এটাকে ঘিরে কিন্তু যে পিআরটাও কিন্তু রয়েছে, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হবে কি হবে না সেই বিষয়টা না, সেটা তো সিদ্ধান্ত হলোই না, হলোই না। চাওয়া তো ছিল, মানে এক ধরনের চাওয়া ছিল। এখন আমরা এত বেশি চেয়েছি যে কারণে আস্তে আস্তে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নিম্নকক্ষ যে পদ্ধতিতে চলছে, কারণ আমরা এই 7-8 মাসের মধ্যে আমরা ধরে নিলাম যদি আনুপাতিক হারে এটা সর্বোত্তম ব্যবস্থা, কিন্তু 7 মাসে এটা করা সম্ভব না। কারণ বাংলাদেশে আমরা 70-80 বছরের যে পদ্ধতি চলে আসছে সেটাই অভ্যস্ত, মানুষ সেটাই চেনে। মানুষ কিন্তু ব্যক্তিকেও ভোট দেয় না, মার্কাকে ভোট দেয়, দলীয় প্রধানকে ভোট দেয়। কারণ কে নেতা এবং কে কোন মার্কা, সুতরাং এটা সময় লাগবে। আর তবে উচ্চকক্ষে আনুপাতিক হার কেন বিএনপি এ ব্যাপারে আপত্তি করছে, কারণ অন্তত আগামী নির্বাচনের জন্য তাদের আপত্তি করার খুব একটা মানে প্রয়োজন ছিল না। কারণ আগামী নির্বাচনের ফলাফল তো ইতিমধ্যে নানাভাবেই কি বলে, অনেকেই নানা গুঞ্জন আছে। একটা ভয় যে সরকার অস্থিতিশীল হবে, অস্থিতিশীল কিন্তু 2/3 সংখ্যাগরিষ্ঠতার পরও হয়। বরং বাংলাদেশে 2/3 সংখ্যাগরিষ্ঠ নিয়ে যেসব সরকার গঠন করেছে, প্রতিটি সরকার, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি নির্বিশেষে, তাদের পরিণাম কিন্তু ভালো হয়নি। এবং এটি কিভাবেই করবে, আসলে গণতন্ত্র হচ্ছে ভারসাম্যের বিষয়। এখন এই ভারসাম্যটা, এই যে কমিটি কয়টি থাকবে, এখনো পর্যন্ত কমিটির ব্যাপারেও কিন্তু হয়নি। এই যে সংসদীয় কমিটিতে সভাপতি আওয়ামী লীগের হয়েছে 4টি ব্যাপার, না হয়েছে, 4টি বিষয়, ওই আসনের সংখ্যানুপাতে এটা হবে। আচ্ছা, আসন অনুপাতে সেটাও কিন্তু খুবই, এখন ধরেন আসন অনুপাতে এটাও ভারসাম্য তৈরি করবে না। যেমন কোনো দল যদি 250 আসন পায় আর অন্য দলগুলো যদি 50টি আসন পায়, এটা যদি আসন অনুপাতে হয় সেটা তো ফলাফল ওই উচ্চকক্ষের মতো হবে। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো সভাপতি থেকে বিরোধী দল থেকে থাকবে, এটা একটা না হলে ভালো। কিন্তু এই যে সংসদীয় কমিটি বা 70 অনুচ্ছেদ, এগুলো হচ্ছে সম্পূরক প্রশ্ন, মৌলিক প্রশ্নে হচ্ছে না।
আমাদের 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 সংসদ সদস্যরা কি অনাবাসী থাকবে না আবাসিক হবে? যে যে এলাকার বাসিন্দা তিনি সেই এলাকার প্রতিনিধিত্ব করবেন কিনা এবং পূর্ণকালীন এমপি হবেন কিনা। এবং পূর্ণকালীন এমপি হবেন কিনা। কারণ আমাদের এমপিরা খণ্ডকালীনও না, আরও কম সময়ের। আর তারা থাকেন ঢাকায়। 300 এমপির আপনি 280 জনকে পাবেন ঢাকার স্থায়ী বাসিন্দা। বলছিলেন রিপন ভাই, জি সরফ ভাই, আমাকে একটু যেতে হবে ফরিদুল হক আপনার কাছে। সেটি হচ্ছে যে যখন আপনারা এই প্রতিক্রিয়া জানালেন, আপত্তির কথা জানালেন, তখন ঐকমত্য কমিশন থেকে আপনারা মানে কি বক্তব্য পেলেন এই বিষয়ে, যে আপনারা সই করবেন না বা আপনাদের আপত্তি রয়েছে? তারপর ঐকমত্য কমিশন কি বললো এই বিষয়ে? আচ্ছা, আমি একটু মানে সময় একেবারে আমি 1 মিনিটে জাস্ট আমার দুই পাশে দুই খুবই বিজ্ঞ মানুষ, ওনাদের দুইজনের যে কনসার্ন, এই কনসার্নের একটা উত্তর আমি কেন জানি না ওনারা জিনিসটা ধরতে পারেন নাই। এমপিদের যে এলাকায় থাকে না এমপিরা, এটা নিয়ে যে কনসার্ন রিপন ভাই করলেন, এবং মানুষ যে মার্কা দিয়ে ভোট দেয় পিআর নিয়ে উনি যে কনসার্ন, দুইটার উত্তর কিন্তু আসলে একটা। দুইটার উত্তর আসলে পিআরে ভোট দিলে এমপিদের এলাকার দরকার নেই। পিআরে ভোট দিলে, কারণ এলাকা দিলে যেটা হয়, এমপির কাছ তো পার্লামেন্টে আইন বানানো। উনি কি মাগুরা 1-এর জন্য আইন বানান নাকি সারা বাংলাদেশের জন্য আইন বানান? উনি কি খুলনা 2-এর জন্য আইন বানান নাকি সারা বাংলাদেশের জন্য আইন বানান? প্রশ্ন তো এইটা। উনি সর্বোচ্চ ভোট না পেলেও উনি এমপি হতে পারবেন। এখন ঘটনা হচ্ছে যে সেটা এইটা একটা ব্যাপার। আরটা হচ্ছে যে আপনি যখন পিআরে দিবেন তখন হচ্ছে যে সবার আসলে এখানে ইয়েটা হবে। যাক, এটা আমাদের এখন প্রশ্ন না, এই টপিকটা যেটা প্রশ্নটা হচ্ছে যে মানে আপত্তি জানানোর পর এখানে একটা ধরেন একটু করার চেষ্টা করা হচ্ছে যে এত কিছুর পরেও কেন একমত হচ্ছে না, এনসিপি কেন একমত হচ্ছে না, এত কিছুর পরের ব্যাপারটা। এটা তো 2টা ধাপে জুলাই সনদ, আমি বারবার বলছি 2টা ধাপ। একটা হচ্ছে সংস্কার প্রস্তাব, বাস্তবায়নের প্রক্রিয়া আপনি চাপিয়ে দিচ্ছেন। তো আপনি এই ঐক্যমত কমিশনের প্রধান হিসেবে কিংবা ঐক্যমত কমিশনের বর্তমান প্রধান হিসেবে আপনাদের এটা চাপিয়ে দিচ্ছেন। আপনি আলোচনার টেবিলে আনেন না, এটা আপনাকে একটা আলোচনার টেবিলে আনতে হবে, এবং কোনটা কেন কিভাবে সংস্কার কোন পদ্ধতিতে বাস্তবায়ন করতে হবে সেটার যুক্তিগুলো আপনাদের শুনতে হবে। আমরা যত ছোটই হই, যত অনভিজ্ঞই হই, আমাদের তো যুক্তি আছে এটার পেছনে। কারণ আমরা একটা রক্তাক্ত ইতিহাসের মধ্য দিয়ে এখানে এসেছি। প্রত্যেকবার ক্ষমতা ট্রান্সফারের সময় এখানে রক্তের মধ্যে দিয়ে যেতে হয়েছে, প্রত্যেকবার। উনি বললেন যে এই 2/3 মেজরিটির বহার কথা বললেন। ভাই বললেন 72-এর সংবিধান খুব ভালো। 72-এর সংবিধান এখানে 6 মিনিটে এমন ক্ষমতা কাঠামো দিছিল, 6 মিনিটে শেখ মুজিবুর রহমান বাকশাল করছেন। 72-এর সংবিধানই ছিল কিন্তু 2011 সালে। সেই সংবিধান দিয়ে শেখ হাসিনা পঞ্চদশ সংশোধনী করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করছেন। ইভেন ওনাদের দল 2001-এ যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু চতুর্দশ সংশোধনী করে যে সংকটটা করলো, সেই সংকটের ফলাফল হচ্ছে 111। তো এই যে ক্ষমতা কাঠামো, আমরা এটাকে অক্ষুণ্ণ রাখবো? 72-এর এত ভালো সংবিধান আমরা তো বলছি আমরা রাখতে চাই না, কারণ এটার মধ্যে দিয়ে আমরা অনেকগুলো শিক্ষা পেয়েছি, এবং এই শিক্ষা যারা পেয়েছে অ্যাজ এ ভিকটিম, বিএনপি সবচেয়ে বড় দল, বিএনপির আসলে এই শিক্ষাটা প্রথমত নেওয়া দরকার। আমরা যে লড়াইটা করছি এটা বেসিক্যালি বিএনপির জন্য করছি। আমরা তো মাত্র শুরু করলাম, আমরা ওই ভিকটিমে হইনি এখন। একেবারেই শেষ সময়। রিপন ভাই, আপনার মন্তব্য দিয়ে শেষ করতে চাই অনুষ্ঠান খুব সংক্ষেপে। আমি একটা গল্প বলতে চেয়েছিলাম বিরতিতে। মন্তব্য দিয়ে শেষ করলে ভালো হয়। কয় মিনিট? আরেকদিন গল্প শুনি। কটুক? একেবারে 2 মিনিটের মধ্যে। ফাইন, আই হোপ 2 মিনিটের মধ্যে শেষ করতে পারবো গল্পটা। একজন রাখাল গরু পালতেন, তো ওনার স্বপ্ন হলো যে মানে একটা মানে বউটা ওনার মোটামুটি সুন্দরী, উনি অনেক বড় লোক হয়ে যাবেন। তো উনি কল্পনা করছে, একদিন মানে ওনার বউকে বললেন যে দুধ থেকে সর বানাও, সর থেকে ঘি বানাও। তো ঘি কিছুটা বানিয়েছে এবং একটা মাটির হাড়ির মধ্যে ছোট জায়গায় ঝুলিয়ে রেখেছে। তো একদিন উনি ক্লান্ত হয়ে ওই হাড়ির নিচে বসে লাঠি টেনে বসে আছেন, চিন্তা করছেন অনেকগুলো গরু হলো, অনেক দুধ হলো, অনেক সর হলো, অনেক মানে ঘি হলো। বিক্রি করে উনি হাজার হাজার গরু কিনে ফেললেন, বিশাল সাম্রাজ্য কিনে ফেললেন, বিরাট বড় করলেন। একদিন জমিদারি কিনে ফেললেন, জমিদার হয়ে গেলেন, রাজা হয়ে গেলেন। এবং বউ এসে তাকে বলল যে চলেন খাবেন, খেতে আসেন। তা আমি তখন, কেন সে তো জমিদার হয়ে, তখন বলল নেই খায়েঙ্গে। ওই লাঠিটা উঁচু করে নেই খায়েঙ্গে বলতে গেছে, লাঠির আঘাতে ওই যে 100টা ঘি জমছিল, ওই ঘির ভাণ্ড, ঘির হাড়ি ফেটে পড়ে গেল। এখন যারা সব কিছুতে নেই খায়েঙ্গে করতেছেন, ওই তাদের অবস্থা হবে ওই হাড়িটা ভেঙে যাওয়ার পরে ওই 100টা যতটুক ছিল ওটুকু পড়ে যাবে। সুতরাং আমি শুরুতেই বলেছিলাম জাতি একটি সংকটের মধ্যে আছে এবং গভীর সংকটের দিকে যাচ্ছে। এবং বর্তমান ইউনূস সরকার যদি নির্বাচন দিতে না পারেন, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান আগে এই জাতির দুর্ভাগ্য হতে পারে কমপক্ষে আরও 3টি সরকার দেখার। শেষ করছি আজকের অনুষ্ঠান। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।